ইংরেজিতে একটা প্রবাদ আছে, ডাস্ট দ্য ওয়ার্ড টু ডাস্ট রিটার্নেস্ট, অর্থাৎ আমরা মাটি দিয়ে তৈরি আর একদিন মাটিতেই মিশে যাব। আর এইটুকু জীবনকালের মধ্যেই বেঁচে থাকে মানুষের সমস্ত সুখ, দুঃখ, ভালোবাসা। ভাবনার এই ক্ষেত তখনই ফসলে ভরে ওঠে যেটা প্রকৃতি মা মানুষকে উপহার হিসাবে দেয়। কঠিন হয়ে যায়। উত্তর মুম্বাইয়ের বোরিভালি এলাকার বাসিন্দা আকাশ বর্মা 2008 সাল থেকে নিখোঁজ ছিল। ওই এলাকারই আরেকজন বাসিন্দা গোবিন্দ রাজপুতও 2010 সাল থেকে নিখোঁজ। দুটো মিসিং ফাইলই 2012 সাল অবধি একইভাবে পড়েছিল। দুজন মিসিং ব্যক্তিরই কোনো খবর ছিল না। দুজনের হারিয়ে যাওয়ার কারণ এখনো জানা বাকি। হ্যালো হ্যালো, আমি মনসুখানি বলছি। বলুন মিস্টার মনসুখানি। মিস্টার দত্ত, মাখিজা যে প্লটটা আপনাকে বেচতে চাইছে সেটা আন্ডার লিটিগেশনে রয়েছে। আমার পারমিশন ছাড়া ওই জমিটা বিক্রি হতে পারে না। যদি আপনি মাখিজার সাথে কোনো ডিল করে থাকেন তাহলে সেটা আপনি আপনার রিস্কে করছেন। এক মিনিট, আমার কথা শুনুন। আমার আর কিছু শোনার নেই। আমার দায়িত্ব ছিল আপনাকে জানানোর, জানিয়েছি। এবার আপনার ব্যাপার। সাবধানে যেও, আর বড়দা পৌঁছেই ফোন করো। পৌঁছেই ফোন করবে, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে পৌঁছেই ফোন করে দেব। আর মায়ের চিন্তা তুমি একদম করো না। আর মা, তুমি বিয়ে অ্যাটেন্ড করে শিগগির ফিরে এসো, একদম দেরি করবে না কিন্তু। হ্যাঁ চারু, দেখো, একে তো এটা নতুন বাড়ি। আমি আর সুনীল 2-4 দিন বাইরে খেয়ে অ্যাডজাস্ট করে নিতে পারি, তার বেশি কিন্তু হবে না। কিরে? আচ্ছা বাবা, তাড়াতাড়ি চলে আসবো। আর শোনো, ফ্ল্যাটের রিনোভেশনের দিকে খেয়াল রেখো, মনে Okay. থাকবে? আর আমি শৈলেশ দাকে গ্রানাইটের কিছু স্যাম্পল দিয়েছি, খেয়াল করো আজে বাজে গ্রানাইট যেন ফিট না করায়। ঠিক আছে, মনে ম্যাম। থাকবে তো? হ্যাঁ। ফ্ল্যাটের ভালো করে খেয়াল রেখো। ওকে ম্যাডাম, আর কিছু না, ব্যাস চলো। হ্যাঁ, মা? বেঁচে থাক বাবা। ব্যাস ব্যাস, সাবধানে থাকিস। হ্যাঁ, বাই। Bye, see you. আসি রে দাদা। হ্যাঁ নীরব, বল। রাজেশ, আর্জেন্ট দেখা করতে হবে। 12টায় আসতে পারবি? হ্যাঁ ঠিক আছে, কিন্তু কেন, বিশেষ কিছু ব্যাপার নাকি? হ্যাঁ, কান্ডিবালি হাইওয়ের পাশে যে রেস্টুরেন্টটা আছে না, স্পাইস কোট, ওখানে চলে আয়। আমার ওখানে একটা কাজও আছে। ঠিক আছে, 12টায় দেখা হচ্ছে। কি হয়েছে বাবা? টেনশনে কোনো ব্যাপার? না, কিছু না। মাখিজার ওই ডিলটা ক্যান্সেলই ধরে নে। আমার মনেই হয়েছিল। জমিটা নিয়ে কোর্টে কেস চলছে না? হ্যাঁ, তবে আমি গ্রীষ্মের সঙ্গে কথা বলছি, ও কোনো একটা রাস্তা বার করবে। আরে এখন আবার কার ফোন? আমি দেখছি। নির্মলা,
যদি কোনো ব্রোকার হয় তাহলে বলবে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। রাজেশ ফোন করেছে। হ্যাঁ রাজেশ বল। জগদীশ গানাত্রা, কে বলছেন? আগে আপনার ভাই রাজেশ গানাত্রার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? কোথায়? আলোকিতে। আপনি কে বলছেন? আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়। উনি আমাকে ফোনটা দিয়ে বললেন আমার দাদা জগদীশ গানাত্রাকে ইনফর্ম করে দিন। রাজেশ কোথায়, কেমন আছে সে? ব্যাটারি খুব লো, আমি ফোনটা রাখছি। হ্যালো হ্যালো, রাজেশের সিরিয়াস কিছু হয়নি তো? হ্যালো হ্যালো, আরে কি হয়েছে? রাজেশের অ্যাক্সিডেন্ট হয়েছে হে ভগবান, মহালক্ষীতে। আর যে ফোন করেছিল বেশি কথা বললো না, ফোনে ব্যাটারি নেই বলে। রাজেশ কোথায় আছে, কেমন আছে সেটা কি তুমি একবার দেখো আমি না? এক্ষুনি বেরোচ্ছি, তুমি কমলেশকে ফোন করে জানাও। হ্যাঁ আমি করছি। হ্যালো, আমি যশলোক, ভাটিয়া, যে বালা, সেন্ট জর্জ সব জায়গায় দেখেছি, কোথাও ওকে পেলাম না। আর জগদীশদা, আমি ব্রিজ ক্যান্ডি, স্যাফি আর বম্বে হসপিটালেও খুঁজেছি। মহালক্ষীতে হওয়া কোনো অ্যাক্সিডেন্ট কেস তো ওখানে আসেনি। আমি ট্রাফিক পুলিশকে কন্ট্যাক্ট করছি। হ্যাঁ, আমি সুনীলকে ফোন করছি। হ্যাঁ তাড়াতাড়ি কর। হ্যাঁ কমলেশ কাকা। শোন সুনীল, একটা খারাপ খবর আছে। তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? কোথায়? সিরিয়াস কিছু হয়নি তো? আমি কিচ্ছু জানি না সুনীল। জগদীশ কাকার কাছে তোর বাবার ফোন থেকে ফোন এসেছিল যে মহালক্ষীতে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন হসপিটালে আছেন? সেটাই তো জানতে পারিনি সুনীল। এখানকার সবকটা হসপিটাল আমার চেক করা হয়ে গেছে, ওনাকে কোথাও ভর্তি করা হয়নি। কিন্তু ফোনটা কে করেছিল? কোনো পথ চলতি মানুষ হবে। তোর বাবা ওনাকে বলেছিলেন জগদীশ দাকে ফোন করতে। বাবা আমাকে ফোন করলো না কেন? আমি জানি না রে সুনীল, আমি শুধু এটাই জানতে চাই যে তোর বাবা সকালে কোথায় গিয়েছিলেন। আমি ঠিক জানি না কাকা। সকালে মা, ঠাকুমা আর বোন বড়দায় গেছে। তার কিছুক্ষণ পরেই এই 11টা সাড়ে 11টা নাগাদ বাবাও বেরিয়ে গেল, আমাকে কিছুই বলে যায়নি। না স্যার, মহালক্ষীতে ইনোভার কোনো অ্যাক্সিডেন্টের কেস এখনো এসে জমা পড়েনি। ঠিক আছে, তাহলে আপনি বলছিলেন যে আপনার ভাই রাজেশ বড়িওয়ালিতে থাকে? হ্যাঁ স্যার। স্যার, রাত প্রায় 8:30 নাগাদ সেই লোকটা রাজেশের ফোন থেকেই আমাকে ফোন করে, আর তারপর থেকেই ওর ফোনটা সুইচ অফ আসছে। এখন 11টা বাজে। যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে এতক্ষণ বড়িওয়ালি পুলিশ স্টেশনে রিপোর্ট লিখিয়ে আসতাম। রাজেশ গানাত্রা আমার মেজো ভাই, জহুরি, সঙ্গে রিয়েল এস্টেট ডেভেলপারও। আমার বাবাই সকাল 11:30 নাগাদ বাড়ি থেকে বেরোন। কোথা থেকে? আমাদের কান্দিওয়ালি বাড়ি থেকে। আপনি তো বলেন বড়িভালিতে থাকে। হ্যাঁ বড়িভালিতেই থাকে, কিন্তু এখন ওর বাড়িতে রিপেয়ারিং এর কাজ চলছে, আর কান্দিভালির বাড়িতে সেই জন্য ওরা এখন ভাড়াতে থাকে। আপনার কাছে অ্যাক্সিডেন্টের ফোন এসেছিল 8:30টার সময়। হ্যাঁ ইন্সপেক্টর। আর আপনি কোথায় থাকেন? প্যারেলে। ফোন করে লোকটা বলছিল অ্যাক্সিডেন্টটা মহালক্ষিত হয়েছে, আর আমি কিছু জিজ্ঞেস করবার আগেই ওই লোকটা বললো ব্যাটারি ডাউন হয়ে গেছে আর ফোনটা কেটে গেল। তারপর? তখন আমি ছোট ভাই কমলেশকে ফোন করি। তারপর আমরা সাউথ মুম্বাইয়ের সবকটা হসপিটাল খুঁজে দেখেছি, কিন্তু রাজেশ দা তো কোথাও ভর্তি হননি। তারপর আমি সুনীলকে ফোন করলাম এটা জানার জন্য যে রাজেশ দা সকালবেলা কোথায় বেরিয়েছিলেন। ইন্সপেক্টর, আমরা ট্রাফিক হেডকোয়ার্টারেও গেছিলাম, কিন্তু ওখানেও কোনো রকম অ্যাক্সিডেন্টের কেস রেজিস্টার হয়নি। সকাল অবধি ওয়েট করা যাক। হয়তো যে ফোন করেছিল সে ভুল করে মহালক্ষী বলেছে, বা আপনি হয়তো ভুল শুনেছেন। আর আমরাও খোঁজ নিয়ে দেখছি, হয়তো অন্য কোনো হসপিটালে আছেন। আর হ্যাঁ, রাজেশ গানাত্রার একটা ছবি লাগবে আইডেন্টিফিকেশনের জন্য। 29 এপ্রিল 2012 দেখে মনে হচ্ছিল যে জহুরি এবং রিয়েল এস্টেট ডেভেলপার রাজেশ গানাত্রার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু তার দাদা আর পরিবারের লোকেরা তার কোনো খোঁজই পাচ্ছিল না। আর এই অ্যাক্সিডেন্টের খবর পথচলতি একজন ব্যক্তি রাজেশের ফোন থেকেই দিয়েছিল। অ্যাক্সিডেন্টের দিন সকালে বাড়ি থেকে বেরোনোর সময় রাজেশ খুবই টেনশনে ছিল। একটা জমির ডিল নিয়ে সমস্যা হচ্ছিল। এই জমির ডিলটাই রাজেশের নিখোঁজ হওয়ার কারণ হয়ে উঠল, কিন্তু এই ঘটনার আসল কারণ বহু আগেই মাথাচাড়া দিয়েছিল। কি হয়েছে? রাজেশ কোথায়?
মা তোমরা এখানেই থাকো, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি। জগদীশ জ্যাঠা আর কমলেশ কাকা ওখানেই আসছেন। কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় তোর বাবা কিছু নিশ্চয় বলেছে। না মা, কিচ্ছু বলে যায়নি, শুধু একটু টেন্সড মনে হচ্ছিল। কি হয়েছে বাবা? টেনশনে কোনো ব্যাপার? কিছু না। আমরা রাজেশের অফিসেও গেছিলাম, কিন্তু কাল তো ও অফিসেও যায়নি। তুমি তো বলছিলে বাড়ি থেকে বেরোনোর আগে তোমার বাবার কাছে একটা ফোন এসেছিল। হ্যাঁ স্যার, আমার মনে হয় ওটা ওনার পার্টনার নীরব দত্তের ফোন ছিল। স্যার, রাজেশ গানাত্রার ফোনটা এখনো সুইচ অফ রয়েছে। ওনাকে লাস্ট কল করেছিল কোনো নীরব দত্ত 11:25 স্যার 12টার সময় কোথাও দেখা করার কথা হচ্ছিল, কোন একটা রেস্টুরেন্টে। রাজেশ গানাত্রা লাস্ট কলটা 444-786-789 করেছিল। কার নাম্বার এটা? কোনো গিরিশ চৌবে স্যার। সেটা কি? নীরব দত্তকে ডাকো। স্যার, আগে হ্যাঁ, আমি আর রাজেশ বিজনেস পার্টনার। শেষ কবে দেখা হয়? কাল দুপুর 12টায় স্পাইস কোর্টে দেখা হয়েছিল। কোন স্পাইস কোর্টে? ওই কান্দিবলি হাইওয়ের কাছেরটা? হ্যাঁ ঠিক ইন্সপেক্টর, কিন্তু ব্যাপারটা কি? রাজেশ ঠিক আছে তো? আমরা ঠিক জানি না মিস্টার দত্ত। কালকে রাজেশের দাদাকে কেউ রাজেশের ফোন থেকে ফোন করে জানিয়েছে যে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু রাজেশ কোনো হসপিটালে অ্যাডমিটও হয়নি। আর ট্রাফিক পুলিশের কাছে অ্যাক্সিডেন্টের কোনো কেসও নেই। আর রাজেশের ফোনটা তখন থেকেই সুইচ অফ। ইন শর্ট, আপনার বিজনেস পার্টনার রাজেশ গানাত্রা এখন নিখোঁজ। আর এই যে অ্যাক্সিডেন্টের গল্পটা, এটা আমার মিথ্যে মনে হচ্ছে। ও মিস্টার দত্ত, রাজেশ যখন বাড়ির থেকে বেরোয় তখন টেনশনে ছিল। আপনি কি বলতে পারবেন ব্যাপারটা কি? আমি আর রাজেশ একটা জমি কিনতে চাইছিলাম বিরারের পাশে। একটা বিল্ডিং বানানোর প্ল্যান ছিল। এই জমিটা নিয়ে আমরা এত দূর এগিয়ে গিয়েছিলাম যে যখন জানতে পারলাম যে ওটাতে লিটিগেশন আছে কোর্টে, ওটা গিরিশ চৌবেটাকে? আমি গিরিশের সঙ্গে কথা বলছি, ও কোনো একটা রাস্তা বার করবে। গিরিশ আমার আর রাজেশের তরফ থেকে ওই জমিটার ব্যাপারে পার্টির সঙ্গে কথা বলছিল। ও রিয়েল এস্টেট ডিলার। হ্যাঁ, কাল 12:30টার সময় রাজেশদার সঙ্গে দেখা করেছিলাম। কি? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। সুশীল, আমি পুলিশ স্টেশন থেকে ঘুরে আসছি, তুই এখানে একটু সামলা। আগে হ্যাঁ স্যার, রাজেশদার সঙ্গে কাল দেখা হয়েছে। কোথায় আর কখন? স্যার, কান্দিবালি ইস্টে স্পাইস কোর্ট রেস্টুরেন্টে ওই 12:30 নাগাদ। ওখানে আপনারা কতক্ষণ ছিলেন? ওই 15-20 মিনিটের জন্য। তারপর রাজেশ কোথায় গিয়েছিল? জানি না স্যার, উনি ওনার মতো চলে যান, আমি চলে আসি। আমার তো মনে হলো উনি অফিসে গেছেন, ওনার অফিস কান্দিবালি ইস্টে। না, উনি অফিসে যাননি। তাহলে জানি না স্যার, কিন্তু এটা খুব অদ্ভুত ব্যাপার। তুমি রাজেশ গানাত্রার জন্য ল্যান্ড ডিল করছিলে? হ্যাঁ। কি ডিল ছিল? আর সেদিন তোমাদের মধ্যে কি কথা হয়? রাজেশদা ওই জমিটা সোনার থেকেও দামি, ওটার উপরে সবার নজর আছে, কিন্তু এখন ওটা লিটিগেশনে থাকলে কিছু করার নেই। গিরিশ, তুই এই ব্যাপারটা আগে থেকে কিছু জানতিস না? কত প্ল্যান করেছি এই প্রজেক্টটা নিয়ে, কত সময় নষ্ট হয়েছে বলতো এর পেছনে। যদি জানতাম তাহলে ওই জমিটা কেন আপনাকে দেখাতাম? আমারও তো সময় নষ্ট হয়েছে না স্যার। প্রায় 50 একর জমি, ওই বিরাট থেকে 10 মিনিট দূরেই। আমি রাজেশদা, নীরবদা দুজনকেই জমিটা দেখিয়েছিলাম, আর ওদের খুব ভালোও লেগেছিল। আমার মনে হয়েছিল ডিল ফাইনাল হয়ে যাবে, সবার লাভ হবে। কিন্তু স্যার, শেষ মুহূর্তে জানতে পারি জমিটা ক্লিয়ার নয়, কোর্টে কোনো মামলা চলছে, সবার মুড অফ হয়ে যায়। কিন্তু রাজেশদা এতে একটু বেশি রিঅ্যাক্ট করেন। যে কোনো ছোট ব্রোকারি একটা পানের দোকানও কাউকে দেখানোর আগে কাগজপত্র দেখে নেয়, আর তুমি 50 একর জমি কাগজপত্র না দেখিয়ে দিলে। মানছি স্যার, এখানেই ভুল হয়েছিল। কিন্তু স্যার, বড় পার্টি ছিল, বলছিল বিক্রি করতে চায়, সবকিছু ফাইনাল হয়ে গেল, ডিল হতেই যাচ্ছিল। কিন্তু স্যার, তখনই হঠাৎ করে এগেনস্ট পার্টি নীরবদাকে ফোন করলো আর বলল যে মামলা কোর্টে রয়েছে, কোর্টে যেতে হবে, শুধু শুধু ঝামেলা। আর স্যার, এইভাবে পুরো ব্যাপারটা কেঁচে গেল। আমার খুব ভয় করছে।
আমার মনে হয় ঘটনাটা অন্য কিছু। 2 দিন হয়ে গেল, আমার তো মনে হচ্ছে যে আমাদের রাজেশকে কেউ হয়তো কিডন্যাপ করেছে। কিন্তু যদি কেউ কিডন্যাপই করতো তাহলে তো টাকা চেয়ে এতক্ষণে ফোন করতো। ও কিছুদিন ধরে না খুব দুশ্চিন্তায় ছিল, খুব খিটখিটে হয়ে গিয়েছিল। ও তো কাউকে কিছু বলতোও না যে কি হয়েছে। আমি তো এটাই বুঝতে পারছি না যে ও এত টেনসড থাকতো কেন। দেখো আমি বললাম তো আমি জানি না, আর তাতে আমার কিছু যায় আসে না। আরে আমার ভুলটা কোথায়? উল্টে তো আমিই ফেসে গেলাম। কি 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 শোনো 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 শোনো, ক্ষতি আমার হয়েছে আর আমি তোমার কথা শুনবো? কি ভেবেছো কি আমাকে? হ্যাঁ দেখো, ইন্সপেক্টর, ওই জমিটা যতটা মাখিজা ততটা আমারও। আমার কনসেন্ট ছাড়া ওই জমিটা বেচতে পারে না। এই দেখুন, মামলাটা কোর্টে আছে, আর যতক্ষণ না কোনো ফয়সালা হচ্ছে ততক্ষণ ওই জমিটা কেউ টাচ করতেও পারবে না। প্রথমে কোর্টের পারমিশন চাই, তারপর আমার পারমিশন, তখন শুধুমাত্র তখনই এই ডিলটা হতে পারে। নীরব দত্তকে আপনিই ফোন করেছিলেন? হ্যাঁ, করতে হয়েছিল, এটা আমার ডিউটি ছিল। উনি তো কোনোদিন এই জমিটা পেতেনই না, শুধু শুধু ওনাকে হ্যারাস হতে হতো। আর মাখিজা যদি ওনার থেকে টাকা নিত সেটা তো বেআইনি হতো, তাই না? ইন্সপেক্টর, আমি ততটাই জানি যতটা রাজেশ জানতো। আমরা একসাথে ডিল করতাম। আরে আমরা তো পার্টনার। আমি এটা বুঝতে পারছি না আপনি ফালতু আমাকে কেন সন্দেহ করছেন। আমরা কাউকেই সন্দেহ করছি না মিস্টার দত্ত, শুধু জিজ্ঞাসাবাদ করছি। আমরা এটাই জানার চেষ্টা করছি যে রাজেশ গানাত্রা কোথায়, বা ওনার সঙ্গে কি হয়েছে, আর উনি কি অবস্থায় আছেন। সেলফোনটা এখনো সুইচ অফই রয়েছে স্যার, আর আনট্রেসেবলও। আর হ্যাঁ স্যার, রাজেশ গানাত্রার ওয়াইফ চারুলতা গানাত্রার সাথে কথা হয়েছে। উনি বললেন যে উনি কয়েকদিন ধরে টেনশনে ছিলেন, ওনার সন্দেহ যে হয়তো কিডন্যাপ হয়েছে। না না, এটা কিডন্যাপিং এর কেস হলে এতক্ষণ নিশ্চয়ই ফোন এসে যেত। একটা ডিল হতে গিয়ে হলো না, এতে কিডন্যাপিং এর প্রসঙ্গ কেন আসছে? শোনো, এখানে স্টোরিটা অন্য কিছু। কেউ আসল গল্পটাকে লুকিয়ে অন্য গল্প শোনাচ্ছে। এটা কে আর কেন করছে তার খোঁজ আমরা নেব। আর শোনো, রাজেশ গানাত্রার ব্যাংক অ্যাকাউন্ট আর সমস্ত ডিটেল আমার চাই। জুয়েলারি বিজনেস, রিয়েল এস্টেট বিজনেস, ওর বিজনেসের সমস্ত ছোটখাটো ডিটেলস আমার চাই। ইয়েস স্যার। একটা ল্যান্ড ডিল হলো না, তাই লোকটাই গায়েব হয়ে গেল। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। 1 সপ্তাহ কেটে গেল। রাজেশ গানাত্রার নিখোঁজ হবার কেসে কোনো লিড পাওয়া যাচ্ছিল না, কিছু অনুমান করা যাচ্ছিল না যে তার সঙ্গে কি হয়েছে। তারপর হঠাৎই পুলিশের কাছে 2টো বড় প্রমাণ চলে আসে। এই 2টি প্রমাণই রাজেশ গানাত্রার সেই ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছিল যেটা রেনোভেশন হচ্ছিল। আর রাজেশের ব্যাংক ট্রানজ্যাকশন দেখেও পুলিশ হকচকিয়ে গিয়েছিল। আমার কিন্তু আজকে সন্ধ্যের মধ্যেই কাঠের কাজ কমপ্লিট চাই। আরে তুই ওটা কি করছিস? যত সব। আরে বৌদি, রাজেশদার কোনো খবর পেলেন? না শৈলেশদা, এখনো কিছু খবর পাইনি। ও, আরে তাড়াতাড়ি কর না, কি করছিস? টাকা? আরে বৌদি, আপনি এ কি বলছেন? আমার কোনো কারিগর আপনাদের আলমারি খুলবে কি করে? কিন্তু আপনার রাজেশ দা তো 2 লাখ টাকা ক্যাশ রেখেছিলেন ভিতরে, সেটা তো গায়েব হয়ে গেছে। বৌদি, এই লোকগুলো আমার সঙ্গে বহু বছর ধরে কাজ করছে, এদের আমি খুব ভালোভাবেই চিনি। এরা কোনোদিনও এরকম কাজ করবে না। আপনার নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। কি 29 এপ্রিল রাত 10:30টায় রাজেশবাবু ক্রেডিট কার্ড ইউজ করেছে? হ্যাঁ ইন্সপেক্টর, ওর ব্যাংকের ট্রানজ্যাকশন তো সেটাই বলছে। কিন্তু জগদীশবাবু, রাত্রি 8:30টার সময় একটা লোক রাজেশবাবুর মোবাইল থেকে আপনাকে ফোন করে যে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর 2 ঘন্টা পরেই ওনার ক্রেডিট কার্ডটা ব্যবহার করা হয়। সেটাই তো, আপনি নিজেই দেখুন না। হ্যাঁ বৌমা, বলো। কি? স্যার, আলমারি বা লকার কোনোটাই ভাঙা হয়নি। এই আলমারি আর লকারের এক্সট্রা চাবি রাজেশবাবুর কাছে থাকতো, রাইট মিসেস গানাত্রা? হ্যাঁ ইন্সপেক্টর। 29 এপ্রিল 2012 রাত 8:30টায় এক অপরিচিত ব্যক্তি রাজেশের সেল থেকে কল করে আর জগদীশবাবুকে বলে রাজেশের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর রাত 10:30টায় দাইসার ইস্টের একটা কাপড়ের দোকানে রাজেশবাবুর ক্রেডিট কার্ড সোয়াইপ করা হয়।
আর এখন আমরা জানতে পারছি ওনার ফ্ল্যাট থেকে 2 লাখ টাকা চুরি হয়ে গেছে। লকারটা ভাঙা হয়নি, বরং চাবি দিয়ে খোলা হয়েছিল। এখানে তো রাজেশ গানাত্রার নাম লেখা রয়েছে। স্যার আমি ডিউটিতে ছিলাম না, নাইটে অন্য লোক ছিল, রাধেশ্যাম। তাহলে রাধেশ্যামকে এক্ষুনি নিয়ে আসো। স্যার, কেউ একটা গেম খেলছে আর রাজেশও হয়তো খুব বিপদে আছে। ওর সেলফোনটা ইউজ করা হয়, ওর ক্রেডিট কার্ডটাও ব্যবহার করা হয়, আর লকারের চাবিও ব্যবহার করা হয়। এইরকম গেম কে খেলতে পারে জগদীশ বাবু? ইন্সপেক্টর, যদি আমার স্বামী এখানে আসতো তাহলে ও রেজিস্টারে নিজের নাম লিখতে যাবে কেন? তাও আবার নিজের ফ্ল্যাটে আসার জন্য। আর এই রেজিস্টারে যে হ্যান্ডরাইটিং আছে সেটা আমার হাজবেন্ডের নয়। এই চাবি কি আর কারোর কাছে আছে? স্যার এটাই রাধেশ্যাম, 29 তারিখ রাতে এই ডিউটিতে ছিল স্যার। রাধেশ্যাম, রাজেশ গানাত্রা নিজের ফ্ল্যাটে যাওয়ার জন্য রেজিস্টারে এন্ট্রি করেছিল কেন? না তো স্যার, আমি যতক্ষণ ডিউটিতে ছিলাম সাহেব তো আসেনি। তাহলে ফ্ল্যাটে কে গিয়েছিল? ওই লোকটা তো বললো কন্ট্রাক্টর। এই কি 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 বাজে কথা বলছিস? আমি তো কন্ট্রাক্টর। স্যার সেদিন রাত্রিরে আমি আসিনি। এ মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছিস কেন? না স্যার, ইনি ছিলেন না, অন্য একজন ছিলেন। কে ছিল? সেটা তো স্যার। হ্যাঁ সাহেব, কোথায় যাবেন? 301-এ। 301-এ তো কাজ চলছে, আর ওখানে তো এখন কেউ নেই। সেটা আমি জানি, ওখানে আমারই লোক কাজ করছে। আমি কন্ট্রাক্টর, দেখতে এসছি কি কাজ হয়েছে কি বাকি আছে। ঠিক আছে স্যার, এন্ট্রি করে দিন। ও যে নাম আর নাম্বারটা লিখেছিল সেটা চেক করনি? না স্যার, চেক তো করিনি, ভুল হয়ে গেছে। না স্যার, না স্যার, ইনিও নন। না না না, না স্যার। তোমার এই লোকটার মুখটা ভালোভাবে মনে আছে? হ্যাঁ স্যার, একবার দেখলেই চিনতে পারবো। স্কেচ আর্টিস্টকে ডাকো। স্যার। স্যার, A to Z গার্মেন্টস স্টোর, তাই স্যার ইস্ট। ওখানেই রাজেশের ক্রেডিট কার্ডটা ইউজ হয়েছিল। স্যার এক মিনিট। স্যার এই যে 6টা শার্ট নিয়েছিলেন উনি রাত 10:35 আর তারিখটা ছিল 29 এপ্রিল 2012। আপনার দোকানে সিসিটিভি ক্যামেরা নেই? স্যার ওই কিছুদিন আগে অর্ডারটা দিয়েছি, এখনো ইনস্টলেশন করেনি। গত 4 বছর ধরে আমরা সব দোকানদারকেই বারবার বলছি যে সিসিটিভি ক্যামেরা লাগান, সিসিটিভি ক্যামেরা লাগান, আর আপনারা সিরিয়াসলি শোনেনই না। সেলসম্যান ছিল রবি শিন্ডে। হ্যাঁ ডাকুন। 29 এপ্রিল 2012 রাত 10:30 একটা লোক 6টা শার্ট কিনেছিল। তখন তুমি কাউন্টারে ছিলে? হ্যাঁ স্যার, আমার স্পষ্ট মনে আছে ওই লোকটা 6টা শার্ট কিনেছিল। ওই লোকটাকে মনে আছে? হ্যাঁ স্যার, আমার পরিষ্কার মনে আছে। স্যার এই দেখুন, একদম ফার্স্ট ক্লাস ম্যাটেরিয়াল, আপনাকে দারুণ মানাবে। এগুলো প্যাক করে দে। স্যার একটা নতুন রেঞ্জ আছে, আপনাকে সেটাও ভালো বানাবে। এই শুনতে পাসনি আমি কি বললাম? শুধু এগুলোই প্যাক করে দে, আর কিছু লাগবে না। ওকে স্যার। স্যার আমার লোকটাকে ভালো মনে আছে, কারণ আজ পর্যন্ত এত তাড়াতাড়ি 6টা শার্ট কেউ কেনেনি। হ্যাঁ স্যার, ওই লোকটাকে ঠিক এরকমই দেখতে ছিল। তুই যা, দরকার পড়লে আবার ডাকবো। ঠিক আছে স্যার।
এই লোকটার কাছেই রাজেশের ক্রেডিট কার্ড আর লকারের চাবি ছিল। আর স্যার ফুল চান্স রয়েছে যে এই লোকটার কাছেই রাজেশের মোবাইলটাও রয়েছে, আর সেই অজ্ঞাত ফোনটাও এই করেছিল। তার মানে হলো হয় রাজেশ এর কাছেই আছে, মানে জোর করে আটকে রেখেছে, বা হয়তো এই লোকটা রাজেশকে কিছু করেছে, বা কারো কথায় কিছু করেছে আর আমাদের ঘোল খাওয়াচ্ছে। আর রাজেশ নিজেও তো এরকম করাতে পারে স্যার। আমরা যাদের যাদেরকে ইন্টারোগেট করেছি প্রত্যেকের ডিটেলসটা বার করো, আর এই স্কেচটাকে সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। কেউ আমাদের সঙ্গে চালাকি তো করেই চলেছে। কেসটা না ঠান্ডা হওয়া পর্যন্ত তুই মুম্বাইতে ঢুকিস না। আরে বৌমা কিছু না কিছু তো বলেছিল, ওর এত কিসের টেনশন? আমি জানি না দাদা, সত্যি বলছি, কিচ্ছু জানি না। ওই বিরারের ছবিটা নিয়ে কোনো একটা সমস্যা হয়েছিল না? শোনো 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 শোনো, ক্ষতি আমার হয়েছে আর আমি তোমার কথা শুনবো? কি ভেবেছো কি আমাকে? হ্যাঁ রাখো। হ্যাঁ কাকু, কাকু তুমি নীরব আঙ্কেলের সঙ্গে কথা বলো না। হ্যাঁ কাকা, সেদিন সকালে বাবা নীরব কাকার সাথে এই কথাই বলছিলেন, আর ওনার সাথে কথা বলার পর উনি দেখা করতে বেরিয়ে যান। আমার তো মনে হচ্ছে না যে কেউ কিডন্যাপ করেছে। যদি সেরকমটাই হতো তাহলে ওরা নিশ্চয়ই ফোন করতো যে এত লাখ টাকা দিতে হবে। না, কাঁদিস না। আমি নীরবের সঙ্গে কথা বলছি, মনে হচ্ছে ও কিছু একটা লুকোচ্ছে। অসহ্য। প্রথমে পুলিশেরা আর এখন রাজেশের বাড়ির লোকেরা সন্দেহ করছে আমাকে। হ্যাঁ জগদীশ দা। নীরব, সত্যি করে বল, রাজেশের কি টেনশন ছিল, আর ওর উধাও হয়ে যাওয়াতে কার লাভ হতে পারে? জগদীশ দা আপনিও? একে তো পুলিশ আমাকে অকারণে বিরক্ত করছে, বারবার একই প্রশ্ন করে চলেছে, আর বারবার আমি একই উত্তর দিয়ে চলেছি, যেটা আমি আপনাকেও বলছি। দেখুন, রাজেশ ওই জমিটা যে কোনো মূল্যেই চাইছিল, আমিও চাইছিলাম। আর যখন আমি বুঝতে পারলাম জমিটাতে গন্ডগোল আছে, ওটা কোর্টের ঝামেলা, তখন আমি রাজেশকেও বলেছিলাম। আর তারপর থেকেই তো রাজেশ নিখোঁজ। আপনারা যতটা উদ্বিগ্ন আমি ঠিক ততটাই চিন্তিত। একে তো বিজনেসটা বন্ধ হয়ে রয়েছে, তার উপরে লোকসানের উপর লোকসান হচ্ছে। আমি হাত জোর করছি, আমাকে সন্দেহ করা বন্ধ করুন। দেখুন, রাজেশের নিখোঁজ হওয়া, কিডন্যাপ হওয়া, এই ব্যাপারে সত্যি আমার কোনো হাত নেই, বিশ্বাস করুন। ঠিক আছে নীরব, ঠিক আছে, আসলে চিন্তায় রয়েছি তো তাই ফোন করেছিলাম তোমাকে। এক সপ্তাহ হয়ে গেছে আমাদের রাজেশের কোনো রকম খোঁজ খবরই নেই। স্যার, জগদীশ গানাত্রা এও রিয়েল এস্টেট বিজনেসেই রয়েছে। আবুধাবিতে একটা রিয়েলিটি ডেভেলপমেন্ট ফার্ম রয়েছে, পারেলে এ নিজের ফ্যামিলির সঙ্গে থাকে। কমলেশ গানাত্রা সব থেকে ছোট, এরও একই বিজনেস রয়েছে, বড়িবালিতে নিজের ফ্যামিলির সঙ্গে থাকে। রিয়েল এস্টেটের বিজনেস তিন ভাই করে? আসলে রাজেশ গানাত্রার মেন বিজনেস হচ্ছে জুয়েলারি, ওর একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটও রয়েছে, আর গত 4 বছর ধরে ও রিয়েল এস্টেট বিজনেস করছে। আর নীরব দত্ত? ও রাজেশ গানাত্রার বন্ধু। রাজেশ গানাত্রা রিয়েল এস্টেট বিজনেস শুরু করার পর ও রাজেশের পার্টনার হয়েছে। গিরিশ চৌবে? এই স্টোরিটা একটু ফিল্মি স্যার। এ আসলে উত্তরপ্রদেশের লোক, 22-23 বছর আগে মুম্বাইতে আসে। শুরু করেছিল ভাড়ার অটো চালিয়ে,
তারপর ধীরে ধীরে ও কোনো প্রপার্টি ব্রোকারের অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়, তারপর ব্রোকার হয়ে যায়। এই করতে করতে ও নর্থ মুম্বাইয়ের রিয়েল এস্টেট বিজনেসের একটা বড় প্লেয়ার হয়ে যায়। এখানেও কাজ শুরু করে দোকান আর ফ্ল্যাটগুলোকে ভাড়ায় দিয়ে। এখন তো বড় বড় বিল্ডারদের সাথে ওঠা বসা করে, প্রপার্টি নিয়ে ডিল করে, কোটি কোটি টাকায় খেলে। প্রপার্টি ডিলিং ব্যাপারটা অতটা সহজ নয়, সেটা আমরা সবাই জানি। গিরিশ যে জমিটার ডিল রাজেশ আর নীরবের সঙ্গে করছিল সেটাও কোটি টাকার ছিল স্যার। ওটা লিটিগেশনে ছিল, ওটা নিয়ে কোর্টে কেসও চলছে। স্যার মনসুখানির পার্টনার মাকিজা এই প্রস্তাবটা নিয়ে এসেছিল যে জমিটা বিক্রি করব, কাস্টমার দেখো। সত্যি বলতে কি স্যার, আমি জানতাম যে মামলাটা কোর্টে রয়েছে, কিন্তু মাকিজা আমাকে বলেছিল যদি একবার ডিলটা হয়ে যায় তাহলে মনসুখানি আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে নেবে। স্যার সেই ভরসাতেই আমি রাজেশ দা নীরব দাকে ওই জমিটা দেখিয়েছিলাম। ওদেরও বড় প্ল্যান ছিল, কিন্তু মনসুখানি ব্যাগটা দিয়ে দিল। স্যার আমাদের লাইন এরম হয়, হয়তো কাউকে অফার করা টাকা পছন্দ হলো না, পোষালো না, বা আরও টাকা চাই, আর সে তখন বেঁকে বসে ডিলটা ক্যান্সেল করে দেয়। রাজেশ গানাত্রা এই লাইনে 4 বছর ধরে আছে, উনিও হয়তো এর আগে এরকম হতে দেখেছেন, এই লাস্ট মিনিটে ডিল ক্যান্সেল হওয়া। অবশ্যই দেখেছে স্যার, কিন্তু এই কথাটাই তো আমার মাথায় ঢুকছে না স্যার। একটা ডিল ক্যান্সেল হওয়াতে এত টেনশন করার কি আছে? আর সত্যি বলতে গেলে স্যার 29 তারিখ যখন আমি রাজেশ দার সঙ্গে দেখা করি, যেদিন থেকে উনি নিখোঁজ, সেদিন ওনাকে দেখে মনেই হচ্ছিল না উনি টেনশনে আছেন। আমার সঙ্গে নর্মাল কথা বললেন। স্যার স্কেচটার উপরে এখনো কোনো রেসপন্স আসেনি। মনে হচ্ছে লোকটাকে কেউ অ্যালার্ট করে দিয়েছে, এমন কেউ যে রাজেশ গানাত্রাকে গায়েব করে দিয়েছে। সেলফোনটা এখনো সুইচ অফ আছে স্যার। সে খুব তাড়াহুড়োর মধ্যে 6টা শার্ট কেনে, 2 লাখ টাকা চুরিও করে, তাও লকারটা চাবি দিয়ে খুলে। কিন্তু এখনো অবধি আমাদের কাছে কোনো অভিযুক্তই নেই, সাসপেক্টও নেই। কমিশনার সাহেব, 1 মাসের উপর হয়ে গেছে, রাজেশের কোনো খোঁজ খবর নেই। আর এখন বরিভালি থানার মিসিং ফাইলের মধ্যে আমার দাদার কেসটা একদম চাপা পড়ে গেছে। স্যার, ওর ক্রেডিট কার্ড ইউজ করা হয়েছে, ওর লকারের চাবি ইউজ করা হয়েছে, লকার থেকে ক্যাশও উধাও। কিন্তু তার মানে কি এটাই যে রাজেশ নিজে থেকে কোথাও চলে গিয়েছে? স্যার, ও এ ধরনের মানুষ নয়। স্যার আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন স্যার, হয়তো আমার দাদা খুব বিপদের মধ্যে আছে। স্যার, এই কেসে ইনভলভ সকলের ডিটেলস এই ফাইলে রয়েছে। ওদের সমস্ত ডিটেলস বের করে প্রত্যেক কটা ডিটেল মাইক্রোস্কোপের নিচে দিয়ে দাও। প্রথমত, রাজেশ গানাত্রা 1 মাস ধরে নিখোঁজ, অথচ কোনো মুক্তিপণের ফোন এখনো আসেনি, অর্থাৎ সে কিডন্যাপ হয়নি। কিডন্যাপিং ইজ রুলড আউট। দ্বিতীয়ত, সে যদি কোথাও চলে গিয়ে থাকে তাহলে প্রশ্নটা হলো সে কোথাও কেন যাবে, আর সেটাই বড় প্রশ্ন। তৃতীয় সম্ভাবনা হলো যে হয়তো পুরনো কোনো শত্রুতা বা নতুন কোনো শত্রু যাকে এখনো ধরা যায়নি। স্যার, হয়তো কোনো প্রেশারে ছিল বা ব্ল্যাকমেইল। সব কিছুই হতে পারে। সেটা যাই হোক না কেন, তার একটা বড় প্রমাণ এই ফাইলে রয়েছে। এমন কেউ একটা লোক আছে যে কিছু লুকোচ্ছে বা কিছু চাপা দিচ্ছে। একবার ঢাকনিটা ঠিক মতো খুলতে পারলেই সেটা স্প্রিংয়ের মতো ছিটকে বেরিয়ে আসবে। কি হয়েছে বাবা? টেনশনে কোনো ব্যাপার? না কিছু। রাজেশ গানাত্রা কোথায় আছেন? ওনার নিখোঁজের সঙ্গে কি ওই দুটি মিসিং কেসের কোনো সম্পর্ক ছিল যেগুলি 2008 আর 2010 সালে হয়েছিল? এমন তো নয় যে কারো মাথায় মানুষকে নিখোঁজ করার ভূত চেপে বসেছিল, তাতে কোনো বিকৃত চাহিদা পূর্ণ হতো। রাজেশ গানাত্রার সেলফোন, ক্রেডিট কার্ড, আন্ডার রেনোভেশন বাড়ির চাবি, ওনার কাবার্ড আর লকারের চাবি, এই সব কিছু ব্যবহার করা হয়েছিল। এখন এই কেসের চাবি সেই অজানা ব্যক্তি ছিলেন যিনি এই সব চাবি ব্যবহার করেছিলেন। কাল রাতে ক্রাইম ব্রাঞ্চ এর সত্যতা বের করবে, আর কাল রাত 11টায় রাজেশ গানাত্রা নিখোঁজের ঘটনায় কিছু চাপা সত্য বেরিয়ে। নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। মুম্বাইয়ের বোরিভালি এলাকার বাসিন্দা রিয়েল এস্টেট ডেভেলপার রাজেশ গানাত্রা নিখোঁজ হয়ে গিয়েছিলেন। দেখুন সেই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। 2008 সাল আকাশ বর্মা নিখোঁজ হয়ে যান। 2010 সাল গোবিন্দ রাজপুত 39 বছরের এই ব্যক্তি নিখোঁজ হয়ে যান। 2012 সালের 29শে এপ্রিল রাত 8:30টার সময় প্যারেলের বাসিন্দা জগদীশ গানাত্রার কাছে অজ্ঞাত পরিচয় কেউ ফোন করে বলেন
যে তার মেজ ভাই রাজেশ গানাত্রার মুম্বাইয়ের মহালক্ষ্মী এলাকায় অ্যাক্সিডেন্ট হয়েছে। অবাক করার বিষয় হলো ওই কলটি রাজেশ গানাত্রার ফোন থেকেই করা হয়েছিল। জগদীশ নিজের ছোট ভাই কমলেশকে সঙ্গে নিয়ে দক্ষিণ মুম্বাইয়ের সব হাসপাতালে রাজেশকে হন্যে হয়ে খোঁজেন। উনি ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গেও যোগাযোগ করেন, কিন্তু দুই জায়গা থেকেই ওনাকে হতাশ হতে হয়। রাজেশ 29 এপ্রিল সকালবেলা নিজের বিজনেস পার্টনার নীরব দত্তের সঙ্গে ফোনে কথা বলার পর বাড়ি থেকে বেরিয়ে পড়েন। রাজেশের ছেলে সুনীল তখন বাড়িতেই ছিল। সেই দিন সকালেই রাজেশের মা লীলাবতী, স্ত্রী চারুলতা আর মেয়ে শ্বেতা বড়দায় একটা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। জগদীশ, কমলেশ এবং সুনীল গানাত্রা বড়িভালি পুলিশ স্টেশনে একটা মিসিং কমপ্লেন দাখিল করেন। নীরব পুলিশকে জানান যে তিনি রাজেশের সঙ্গে কান্দিওয়ালি হাইওয়ের পাশে একটি রেস্টুরেন্টে দেখা করেছিলেন। বিরারের কোনো এক জমির ডিল নিয়ে ওনারা দুজন সমস্যায় পড়েছিলেন। ওই জমিটা নিয়ে ওনাদের অনেক প্ল্যানিং ছিল, কিন্তু জমিটা লিটিগেশনে আটকে ছিল। আর এই লিটিগেশনের ব্যাপারে নীরবকে খবর দেন হরিশ মনসুখানি। ডিলের সঙ্গে যুক্ত এজেন্ট গিরিশ চৌবেকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। গিরিশও একই কথা বলে যা নীরব বলেছিল। জমির ডিল আটকে যাওয়ায় রাজেশ খুব চিন্তিত ছিল। গিরিশ জানায় যে তিনি রাজেশকে ভরসা দিয়েছিলেন অন্য কোনো প্লট খুঁজে দেবেন, কিন্তু রাজেশের নজরে ওই জমিটাই আটকে ছিল। ওই অজ্ঞাত ফোন কল পাওয়ার পর রাজেশের সেল ফোন অফ হয়ে যায়। মুক্তিপণের জন্য কোনো ফোন আসে না। এক সপ্তাহ পরে রাজেশ গানাত্রার সব ডিটেল সম্পর্কে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে যে 29 এপ্রিল রাত 10:30টার সময় দহিসার ইস্টের এক গার্মেন্টসের দোকানে রাজেশ গানাত্রার ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়েছিল। আরেকটি অবাক করা ব্যাপার হলো রাজেশের স্ত্রী চারুলতা জানতে পারেন ওনাদের বড়িভালির ফ্ল্যাট থেকে 2 লক্ষ টাকা উধাও হয়ে গেছে। ওই ফ্ল্যাটে তখন রিনোভেশনের কাজ চলছিল। এই ঘটনা সেই দিন রাত 11:30টায় হয়, যেদিন রাজেশ নিখোঁজ হয়ে যান। সিকিউরিটি রেজিস্ট্রারে রাজেশ গানাত্রার নাম এন্ট্রি করা ছিল। দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড বলেন যে লোকটি এসেছিলেন তিনি মোটেও রাজেশ গানাত্রা ছিলেন না, বরং তিনি নিজেকে রিনোভেশন কন্ট্রাক্টর বলে পরিচয় দিয়ে ফ্ল্যাটে ঢুকেছিলেন। গার্মেন্টসের দোকানেও পুলিশ এটা জানতে পারে যে লোকটি রাজেশের কার্ড ব্যবহার করে জামা কাপড় কিনেছিল তিনি আদৌ রাজেশ গানাত্রা ছিলেন না। গার্মেন্টস স্টোরের সেলসম্যান বলেন যে সেই লোকটি 6টা শার্ট কিনেছিল, ওনার তাড়াহুড়ো ছিল। সিকিউরিটি গার্ডের বর্ণনা অনুযায়ী সেই লোকটির স্কেচ বানানো হয়। গার্মেন্টস সেলসম্যানও স্কেচটা আইডেন্টিফাই করে। এরপরেও কেসটা থমকে থাকে। যথেষ্ট প্রমাণ হাতে না থাকায় এই কেসটি পুলিশের আনসলভড কেসের ফাইলে বন্দী হতে চলেছিল, যেমনটা অনেক মিসিং কেসেই হয়ে থাকে। উদাহরণস্বরূপ 2008 সালে আকাশ বর্মার নিখোঁজ হওয়া আর 2010 সালে গোবিন্দ রাজপুতের নিখোঁজ হওয়া। নিখোঁজ রাজেশের দাদা জগদীশ আর ভাই কমলেশ স্থানীয় পুলিশের তদন্তে সন্তুষ্ট না হওয়ায় এই কেসটি ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়। স্যার, এই কেসে ইনভলভড সকলের ডিটেলস এই ফাইলে রয়েছে। ওদের সমস্ত ডিটেলস বের করে প্রত্যেক কটা ডিটেল মাইক্রোস্কোপের নিচে দিয়ে দাও। প্রথমত, রাজেশ গানাত্রা 1 মাস ধরে নিখোঁজ, অথচ কোনো মুক্তিপণের ফোন এখনো আসেনি, অর্থাৎ সে কিডন্যাপ হয়নি। কিডন্যাপিং ইজ রুলড আউট। দ্বিতীয়ত, সে যদি কোথাও চলে গিয়ে থাকে তাহলে প্রশ্নটা হলো সে কোথাও কেন যাবে, আর সেটাই বড় প্রশ্ন। তৃতীয় সম্ভাবনা হলো যে হয়তো পুরনো কোনো শত্রুতা বা নতুন কোনো শত্রু যাকে এখনো ধরা যায়নি। স্যার, হয়তো কোনো প্রেশারে ছিল বা ব্ল্যাকমেইল। সব কিছুই হতে পারে। সেটা যাই হোক না কেন, তার একটা বড় প্রমাণ এই ফাইলে রয়েছে। এমন কেউ একটা লোক আছে যে কিছু লুকোচ্ছে বা কিছু চাপা দিচ্ছে। একবার যদি ঢাকনিটা ঠিক মতো খুলতে পারা যায় তাহলে সত্যিটা স্প্রিংয়ের মতো ছিটকে বেরিয়ে আসবে। কি হয়েছে বাবা? টেনশনে কোনো ব্যাপার? কিছু না। তাহলে শুরু করা যাক। লেটস স্টার্ট উইথ দ্য ফ্যামিলি। স্যার, সবাই প্রায় একই কথা বলছে, যেটা বড়িওয়ালি পুলিশ স্টেশনে বলেছে। কিন্তু এদের মধ্যে কেউ একজন আছে যে মিথ্যে কথা বলছে। কেউ একজন আছে যে একে আড়াল করছে। অথবা এরকমও হতে পারে যে সেই লোকটা এদের মধ্যে কেউ নয়, বরং সে অন্য কেউ। মানে কেসটা হয়তো অন্যরকম। স্যার, হতে পারে এইসবের পেছনে রাজেশ গণত্রই আছে, যে নিজেই বেপাত্তা হয়েছে। কিন্তু কেউ নিজে নিজে কেন নিখোঁজ হবে? রাজেশের জুয়েলারির আর রিয়েল এস্টেটের বড় ব্যবসা রয়েছে। কখনো কোনো সমস্যা হয়নি, আর ফ্যামিলি লাইফও তো ঠিক বলেই মনে হচ্ছে। আমি এই নিজে নিখোঁজ হওয়ার অ্যাঙ্গেলটা রুল আউট করলাম। একটা কাজ করা যাক, দেখা যাক যে 29 এপ্রিল
2012-তে ঠিক কি কি ঘটেছিল। মনসুখানির কাছে ফোন আসে যে ওই জমিটা লিটিগেশনে আছে। আর সকাল 11টার সময় রাজেশের ফ্যামিলি অর্থাৎ ওনার মা, মেয়ে আর ওনার ওয়াইফ বড়োদরার জন্য রওনা হন। আর তার কিছুক্ষণ পরেই রাজেশের কাছে নীরব দত্তের ফোন আসে আর দুজনে কান্দিভালির স্পাইস কোর্টে দেখা করার প্ল্যান করে। 12টার সময় নীরব রাজেশের সাথে দেখা করে আর তারপর ওখান থেকে চলে যায়। আর একই জায়গায় ব্রোকার গিরিশ চৌপে ওনার সাথে দেখা করে। আর তারপরে 1 মিনিট, রাজেশের ছেলে সুনীল আমাদের বলেছিল রাজেশ বাড়ি থেকে বেরোনোর সময় গাড়ি নিয়ে বেরিয়েছিল। আচ্ছা, বড়িওয়ালি পুলিশ কি ওই গাড়িটাকে খুঁজে বার করেছে? নো স্যার। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা লোক নিখোঁজ হয়ে গেল, সবাই তার বিষয়ে কথা বলছে, কিন্তু যে গাড়িটাই উনি গেলেন সেটার খোঁজ তো কেউ করছে না। তার মানে রাজেশের গাড়ি সুইফট ডিজায়ার এখনো পর্যন্ত ট্রেস করা যায়নি। স্যার, মিটিংয়ের পরে গিরিশ ওখান থেকে চলে যায় আর ও ভাবে যে রাজেশ অফিসে চলে যাবেন। তারপর রাত 8:30টার সময় রাজেশের ভাই জগদীশের কাছে একটা ফোন আসে আর তাতে বলা হয় যে তার ভাই রাজেশের অ্যাক্সিডেন্ট হয়েছে মহালক্ষ্মীতে। আর এই ফোনটা রাজেশের সেল থেকেই করা হয়েছিল। আর তারপর ফোনটা কেটে যায় বা কেটে দেওয়া হয়। আচ্ছা, রাজেশের কি সেদিন মহালক্ষ্মীতে কোনো কাজ ছিল? আই মিন কোনো মিটিং বা অ্যাপয়েন্টমেন্ট? নো স্যার। এ পর্যন্ত যে খবর পাওয়া গেছে তার ভিত্তিতে বলা যায় যে রাজেশবাবু সাউথ মুম্বাইতে কমই যেতেন। ঠিক জানো? ওনার ফ্যামিলি তো সেই স্টেটমেন্ট দিয়েছেন। এদের মধ্যে কেউ মিথ্যে বলছেন কিনা সেটা জানি না। বাবা তাড়াহুড়ো করে বেরিয়ে যান, একটু টেনশনে ছিলেন। উনি হয়তো নীরব কাকার সাথে দেখা করতে গিয়েছিলেন। ওনাকে কখনো মহালক্ষ্মীতে যেতে হতো? আমি যতদূর জানিও ও হয়তো কখনোই ওদিকে যায়নি। আর হ্যাঁ, মাঝে মধ্যে ওকে পরেল যেতে হতো জগদীশ দার বাড়িতে। পরেল আর মহালক্ষ্মীতে দূরত্ব বেশি নয়। হতে পারে কলার মিথ্যে বলেছে, কিন্তু তবু সে মহালক্ষ্মী বলবে কেন? আন্ধেরি, কান্দিভালি, মালার বা গোরেগাঁও বললে না কেন? আরও একটা অদ্ভুত ব্যাপার হলো, লোকটা রাজেশবাবুর ছেলে সুনীলকে ফোন করেনি, ওনার স্ত্রী চারুলতাকেও ফোন করেনি। ওর কাছে রাজেশবাবুর ফোন ছিল, চাইলে ওনাকেও করতে পারতো, কিন্তু ফোন করলো রাজেশের বড় ভাই জগদীশকে, যিনি পারেলে থাকেন। ও জগদীশকে ফোন করে এই জন্যই বলেছিল যে অ্যাক্সিডেন্টটা মহালক্ষ্মীতে হয়েছে, কারণ যতক্ষণ রাজেশের ভাই জগদীশ ওকে মহালক্ষ্মী মানে পুরো সাউথ মুম্বাইতে খুঁজবে, ততক্ষণে সে রাজেশের ক্রেডিট কার্ড আর ওর রেনোভেশন চলতে থাকা ফ্ল্যাটে গিয়ে 2 লক্ষ টাকা বের করার সুযোগটা পাবে। ওর এই সবের জন্য সময় দরকার ছিল। আর স্যার, ফ্ল্যাটেও চাবি খুলেই ঢুকা হয়েছিল। কাবার্ড লকারও চাবি দিয়েই খোলা হয়, যেখানে চাবি শুধুমাত্র রাজেশের কাছেই ছিল, অথবা ডুপ্লিকেট চাবি ওনার স্ত্রী চারুলতার কাছে। আচ্ছা, যে অজ্ঞাত কলটা রাজেশের ভাই জগদীশের কাছে 8:30টার সময় এসেছিল, সেটার লোকেশন ট্রেস করা হয়েছে? নো স্যার। কেন হয়নি? এগুলো তো সব বেসিক কাজ। কাল সকালের মধ্যেই ওই কলটার লোকেশন ট্রেস করে আমায় জানাও। লেগে যাও এক্ষুনি। স্যার। স্যার, কল লোকেশন দহিসার ইস্ট। দেখলে, কলার দইসার ইস্ট থেকে জগদীশকে জানাচ্ছে যে তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে মহালক্ষ্মীতে। তখন রাজেশের ভাই জগদীশ আর কমলেশ লেগে পড়ল তার ভাইকে সাউথ মুম্বাইয়ের হসপিটাল আর ট্রাফিক পুলিশের কাছে খোঁজ নিতে। এর মধ্যেই সে দইসার ইস্টের একটা গার্মেন্ট শপ থেকে 6টা শার্ট কেনে আর কেনার জন্য রাজেশের ক্রেডিট কার্ড ইউজ করলো আর তাড়াহুড়োয় কেনাকাটা করেছে। এরপর সে রাজেশের ওই ফ্ল্যাটটায় যায় আর ওখান থেকে 2 লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায়। কিন্তু মাত্র 6টা শার্ট, তাও তাড়াহুড়ো করে কিনলো কেন? সিম্পল, কোথাও পালানোর চেষ্টা চলছিল। বাট স্টিল, মাত্র 6টা শার্ট কেন? স্যার, হতে পারে 6টা শার্ট 6 জনের জন্য। কিন্তু শুধু শার্ট বদলাবে কেন? মানে হয় শার্টগুলো ময়লা হয়েছিল বা শার্টের ওপর রক্তের দাগ ছিল। একটা কাজ করো, হেডকোয়ার্টারে ফোন করে জয়েন্ট সিপির কাছে কল ট্র্যাকিংয়ের পারমিশন নাও। 29শে এপ্রিল সকাল থেকে রাত পর্যন্ত রাজেশের কলের প্রত্যেক কটা লোকেশন ট্র্যাক করো। এই কেসের ইনভেস্টিগেশনে বড়িভালি পুলিশ যে পথে হেঁটেছিল, ক্রাইম ব্রাঞ্চও সেই একই পথে হাঁটতে থাকে। কিন্তু এইবার প্রতিটা প্রমাণ, প্রতিটা সূত্রের আরো গভীর তদন্ত হচ্ছিল। ক্রাইম ব্রাঞ্চ মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ নিল
আর এই প্রচেষ্টা সফল হলো। এই কেসে কয়েকটা নতুন অ্যাঙ্গেল পাওয়া গেল, কিছু নতুন দিশা পাওয়া গেল, কিন্তু এটা তো সবে শুরু ছিল। এই কেস ক্রাইম ব্রাঞ্চকেও যথেষ্ট বেগ দিতে চলেছিল। স্যার সেলফোন ট্র্যাকিং রেকর্ড অনুযায়ী রাজেশ 11:45 বাড়ি থেকে বেরোয়, যেখান থেকে ও কান্দিভ্যালি হাইওয়ের পাশে স্পাইস কোর্ট রেস্টুরেন্টে যায়, যেখানে গিরিশ আর নীরবের সাথে দেখা হয়। লোকেশন এখানে 12টা থেকে 12:45 দেখাচ্ছে। এরপর বড়িভ্যালির দিকে যায় আর একটা খাটালের পাশে এসে দাঁড়ায়। কান্দিবালি হাইওয়ে স্পাইস কোর্ট থেকে বড়িবাড়ি পর্যন্ত। আর তারপর সেলফোনটা বড়িভ্যালি থেকে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের দিকে যায়। ইন্টারেস্টিং। কত দূর? লাস্ট লোকেশন ছিল গোড বান্দার জাংশন, তখন প্রায় দুপুর 2:30। এরপর সেলফোনের কোনো লোকেশন পাওয়া যাচ্ছে না। হয়তো সুইচ অফ করেছিল। তারপর বলো। স্যার এরপর রাত 8:45 নাগাদ সেলফোন আবার গোড বান্দার জাংশনে অ্যাক্টিভ হয়। 5 ঘন্টা 15 মিনিট সুইচ অফ থাকার পর আবার অ্যাক্টিভেট হয়। স্যার তারপর গোডবান্দার জাংশন থেকে সেলফোনটা দহিশার ইস্ট পর্যন্ত ট্রাভেল করে, যেখান থেকে ঠিক রাত 8:30 নাগাদ লাস্ট কলটা করা হয়। যেটা রাজেশের ভাই জগদীশকে করা হয়েছিল এটা বলার জন্য যে রাজেশের অ্যাক্সিডেন্ট হয়েছে মহালক্ষীতে। তাহলে 29শে এপ্রিল 2012 রাজেশ বা রাজেশের সেলফোন অনেক ঘুরেছে। আমাদের এই যাত্রার প্রত্যেক কটা পদক্ষেপ ট্রেস করতে হবে, পয়েন্ট টু পয়েন্ট। তাহলে শুরু করা যাক বড়িবালির গোয়াল থেকে। এপ্রিল কি রাজেশ গানাত্রা এসেছিল? রাজেশ গণত্রা? বড়িবালির প্রপার্টি ডেভেলপার 29শে এপ্রিল নিজের সুইফট ডিজায়ার গাড়িতে এখানে এসেছিল কেন? সাহেব, আমি তো এই খাটালে কাজ করি, হয়তো মালিকের সাথে দেখা করতে এসেছিল। তোমার মালিক কে? সে কোথায়? গিরিশ দা, গিরিশ চৌবে বাবু, উনিও জমির ব্যবসা করেন সাহেব। স্যার রাজেশ দার সঙ্গে দেখা করেছিলাম আমি স্পাইস কোড রেস্টুরেন্টে। ওখান থেকে সোজা আমি আমার খাটালে চলে যাই, কিছু হিসেব বাকি ছিল। এরপর স্যার আমি জানি না, বলতে পারবো না রাজেশ দা কেন আমার খাটালে এসেছিল, কি করতে গেছিল। আপনি ওর সাথে গোরবন্দরে যাননি? আমি বললাম তো স্যার, আমি সোজা আমার খাটালে গেছিলাম। আসলে স্যার যখন আমি রাজেশ দার সঙ্গে কথা বলি, আমি তখন বললাম যে বিরাটের জমিটা ডিল হওয়াটা একটু মুশকিল আছে, আমি আপনাকে নতুন প্লট দেখে দেবো। আর আমি ওনাকে একটা নতুন প্লটের ব্যাপারেও বলেছিলাম, ওটা বড়িবান্দারের কাছেই, কিন্তু উনি বারণ করে দিলেন। আর আমার স্যার মনে হয় না উনি ওই প্লটটা দেখতে একা গেছিলেন। আমি সত্যি এই ব্যাপারটা একদমই বুঝতে পারছি না স্যার। আপনি রাজেশের পার্টনার নীরবের সঙ্গে ওখানকার প্লট নিয়ে কথা বলেছিলেন? না স্যার, আমি শুধু রাজেশ দাকে বলেছিলাম। ঠিক আছে, আপনি যেতে পারেন। যদি দরকার পড়ে আবার ডেকে পাঠাবো। থ্যাংক ইউ। মিথ্যে বলছে স্যার। আমি জানি। এক্ষুনি এই লোকটার ফোনের মুভমেন্ট ট্র্যাক করো। যদি এর ফোনের লোকেশন আর রাজেশের ফোনের লোকেশন এক বেরোয়, তাহলে ধরে নাও আমরা এই কেসে একটা বড় সূত্র পেয়ে গেছি। স্যার এই লোকটা খুব অল্প সময়ের মধ্যে ফুলে ফেপে উঠেছে। এ দুধে জল মেশায়, নির্ঘাত দুধে জল মেশায়, তাই ফুলে ফেঁপে উঠেছে। আমার এই লোকটার পুরো হিস্ট্রি চাই। যা খুশি করো, তোমার সমস্ত সোর্স লাগিয়ে দাও, কিন্তু এই লোকটার হিস্ট্রি আমার চাই। এই নে। থ্যাংক ইউ। এক মাস হয়ে গেছে, ও এভাবে না বলে কখনো কোথাও যায় না। আগে আমার স্বামী আকাশ গিরিশ চৌবের কাছেই কাজ করত। কবে থেকে করতেন? 2004 থেকে 2008 অবধি। তারপর থেকে ও নিরুদ্দেশ। গিরিশ চৌবে ইউপিতে আমাদের গ্রাম থেকে মুম্বাইতে নিয়ে আসে।
মাধুরী রাজপুত? হ্যাঁ, যার স্বামী 3 মাস ধরে নিরুদ্দেশ, সে ধৈর্য কি করে ধরবে ইন্সপেক্টর? আর এখন তো 2 বছর কেটে গেছে, ওর তো কোনো খোঁজই পাওয়া যায়নি। কিন্তু আমি জানি যে ও আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে না। ও সেরম কখনোই ছিল না। ও এই ফ্ল্যাটটা কেনার পর রাত দিন এক করে লোন শোধ করার চেষ্টা করছিল। আপনার স্বামী গোবিন্দ রাজপুত ইন্স্যুরেন্স এজেন্ট ছিলেন? আগে হ্যাঁ। ওনার গিরিশ চৌবের সাথে কি সম্পর্ক ছিল? সম্পর্ক? কোনো সম্পর্কই ছিল না স্যার। গিরিশ ওর বন্ধু ছিল, আর গিরিশই আমাদের ফ্ল্যাটটা ডিল করিয়েছিল। উনি ব্রোকার তো। কিন্তু কোনো বিজনেস ডিলিং? না স্যার, সেরকম কিছুই ছিল না। কিন্তু আপনি গিরিশের ব্যাপারে এসব জিজ্ঞেস করছেন কেন? আপনি কিছু জানতে পেরেছেন? আমার স্বামীর কি কোনো খোঁজ পেয়েছেন আপনারা? আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি কিছু তো বলুন। খুব তাড়াতাড়ি বলবো মাধুরী দেবী। 2 বছর অপেক্ষা করেছেন, আর একটু ধৈর্য ধরুন। স্যার, বড়িওয়ালি পুলিশ স্টেশনের রেকর্ড ম্যাচ করছে। এই গিরিশ চৌবের গল্পটা রূপকথার মতোই স্যার। প্রথমে অটো চালাতো, এখন অনেক বড় প্রপার্টি আর একটা খাটাল আছে। আর ওর ড্রাইভার মুকেশ ভোঁসলে। একটা বডিগার্ডও আছে, সুশীল কার্জি। বডিগার্ড মানে প্রাণের ভয়, শত্রুতা। স্যার, আর একটা অদ্ভুত ব্যাপার হলো 2 জন মিসিং। 2008-এ আকাশ বর্মা আর 2010-এ গোবিন্দ রাজপুত, দুজনেই নিখোঁজ। আর এই দুজনেরই এই গিরিশ চৌবের সাথে কোনো না কোনো কানেকশন ছিল। দিস ইজ সামথিং ভেরি সিরিয়াস। আর এই দুটো কেসই বড়িওয়ালি পুলিশ স্টেশনে ফাইল হয়েছে। আর কোনো প্রগ্রেস নেই। ওর ফোনের মুভমেন্ট কি বলছে? স্যার, আমাদের কাছে পোক্ত প্রমাণ আছে। ও বলছে যে ও বড়িবান্দর যায়নি, যেখানে ওর সেলফোন রেকর্ড দেখাচ্ছে যে প্রথমে কান্দিভ্যালি থেকে বড়িওয়ালি খাটাল, আর তারপর গোটবান্দর জাংশন, তারপর ওখান থেকে টুঙ্গারেশ্বর মন্দির, ওখান থেকে মানোর, আর তারপর ফিরে আসে গোটবান্দর জাংশনে, তারপর দহিসার, আর তারপর বড়িওয়ালি। যত লোকেশন ততগুলো প্রশ্ন, আর এই সব কটা প্রশ্নের উত্তর গিরিশ চৌবেকে দিতে হবে। তুলে নিয়ে এসো ওকে। স্যার। হ্যাঁ শোনো, ওর ড্রাইভার আর বডিগার্ড ও দুটোকেও তোলো। স্যার। এটা কি হচ্ছে স্যার? বারবার আমাকেই কেন বিরক্ত করছেন? আমি তো স্যার পুলিশ স্টেশনে গিয়ে যা জানি সব কিছুই বলে এসেছি। বারবার এটা কেন করছেন আমার সঙ্গে? আপনি চলুন আমাদের সাথে। ওরা তো কিছুই বলছে না, কিন্তু এটাও হতে পারে যে ওই ব্রোকার গিরিশ চৌবে কিছু একটা করেছে। কি বললো ক্রাইম ব্রাঞ্চের লোকেরা? রাজেশ কি গিরিশের সঙ্গে ছিল? ওরা তো কিছুই ডিটেলে বলেনি। কিন্তু বৌমা, প্লিজ প্লিজ মনটাকে শক্ত করো। কি হয়েছে? পুলিশ গিরিশ চৌবেকে গ্রেপ্তার করে নিয়েছে। এছাড়া আমি আর কিচ্ছু জানি না। ক্রাইম ব্রাঞ্চ এই কেসটার অনেকটাই গভীরে চলে গিয়েছিল। এই কেসে এমন কিছু জিনিস লক্ষ্য করা যাচ্ছিল, সেগুলো যদি আগে দেখতে পাওয়া যেত তাহলে এই কেসটা এতদিনে সলভ হয়ে যেত। রাজেশ গানাত্রা নিখোঁজ হবার পর পুরো 1.5 মাস কেটে গেছে। আকাশ বর্মা প্রায় 4 বছর আগে নিখোঁজ হয়েছিলেন, আর গোবিন্দ রাজপুত গত 2 বছর ধরে নিখোঁজ ছিলেন। আর এই 3টি মিসিং কেসেই একটা নাম সামনে আসে, গিরিশ চৌবে। স্যার, মন্দিরে যাওয়াটাও কি আইনত অপরাধ? আমি তো সপ্তাহে 3 বার টুঙ্গারেশ্বরের মন্দিরে যাই। তুমি ওই মন্দিরে গিয়েছিলে, কিন্তু গোরবন্দর হয়ে গিয়েছিলে। অথচ তুমি প্রথম দিন বলেছিলে যে তুমি গোরবন্দরে যাওইনি। তোমার ফোনের লোকেশন আর এই রাজেশের ফোনের লোকেশন একদম সেম, কার্বন কপির মতো। তুমি যখন গোয়ালে ছিলে তখন রাজেশও গোয়ালে ছিল। তুমি যখন গোরবন্দরে গেলে রাজেশও গোরবন্দর গেল। তারপর রাজেশের সেলফোনটা সুইচ অফ হয়ে গেল। তারপর ওখান থেকে তুমি টুঙ্গারেশ্বর এলে, তারপর গোরবন্দর, তারপর দৈসার, বড়িওয়ালি। রাজেশকে কখন মারলে? গোরবন্দর পৌঁছানোর আগে নাকি পরে? কি বলছেন স্যার আপনি? স্যার, এটা শুধুই কোইন্সিডেন্স, আর কিছুই না। স্যার, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, রাজেশ দা আর আমার সেল লোকেশন এক কি করে হতে পারে? স্যার, হতে পারে যে রাজেশ দা আমার পিছু করছিল? হতে পারে তো? হতে তো অনেক কিছুই পারে। একটা কাজ করো, বসে একটু চাটা খাও, তারপর ভাবো কি বলবে। তোমায় একটা টিপ দিচ্ছি,
ইফ ইউ হিডেন দ্য ট্রুথ ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার এনিথিং। বুঝলে না? যদি আমাদের সত্যিটা বলে দাও তাহলে আর কিছু লুকোতে হবে না। আমি জানি তুই কাঠের পুতুল, তোর মালিক যা বলবে তুই তাই করবি, কিন্তু আমাদের প্রমাণ চাই, আর সেই জন্য তোকে মুখ খুলতে হবে। তোকে বলতে হবে যে 29শে এপ্রিল তুই তোর মালিকের সাথে কোথায় কোথায় গিয়েছিলি, কখন গিয়েছিলি, আর ওখানে কি কি ঘটেছিল সবকিছু। স্যার আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। সাহেব, এটা আপনি কি বলছেন সাহেব? 29শে এপ্রিল তোর সেল লোকেশন আর গিরিশ চৌবের সেল লোকেশন একদম এক ছিল। হ্যাঁ স্যার, আমি ওনার ড্রাইভার। ঠিক তাই। এবার এটা বল, তোদের দুজনের সেল লোকেশন রাজেশের সেল লোকেশনের সাথে কি করে ম্যাচ করলো? কিন্তু গিরিশ চৌবে তো আমাদের তোমার নাম বললো তুমি নাকি মার্ডার করেছো। যান, ওকে গিয়ে ধরুন, যা করতে হয় করুন। কি? তোর মালিক খুব চালাক, নিজেকে কি করে বাঁচাতে হয় ও জানে। যেমন আগের দুটো কেসে বেঁচে গেছিল, আকাশ বর্মা আর গোবিন্দ রাজপুতের কেসে, কিন্তু এবার ফেঁসে গেছে। আরও ফেঁসে গিয়ে জানিস কি বলছে? কি স্যার? শয়তানটা বলছে যে রাজেশ গানাত্রাকে ও খুন করেনি, খুন করেছিস তুই মেরেছিস। না না স্যার, স্যার এটা সত্যি নয়। স্যার আমার রাজেশবাবুর সঙ্গে কি শত্রুতা থাকতে পারে? স্যার আমি তো একজন সাধারণ ড্রাইভার। আমি তো শুধু ওনার বডিগার্ড সাহেব। যেখানে যেখানে গিরিশবাবু যান আমিও ওনার সাথে সেখানে যাই। আর যাই বলে তুই চোখ বন্ধ করে ফেলিস। যেমন রাজেশ গানাত্রাকে মারতে বললো আর তুইও মেরে ফেললি। না না সাহেব, আমি কাউকে খুন করিনি। আমি তো শুধু গাড়ি চালাচ্ছিলাম স্যার। তাহলে ওই রাজেশ গানাত্রাকে কে খুন করলো? পারভেজ আলম আর নানক সিং। সুধীর বলশানিও ওদের সাথে ছিল। ওই তিনজন কে? পারভেজ আলম, নানক সিং আর সুধীর পলসানি। স্যার এরা সবাই গিরিশবাবুর জন্য কাজ করে প্রপার্টি ডিলিংয়ে। দেখ, এটাই তোর কাছে শেষ সুযোগ এটা প্রমাণ করার যে তুই ওদের সাথে ছিলি না, তুই শুধু গাড়ি চালাচ্ছিলি। স্যার এটাই সত্যি। আমায় সব কিছু খুলে বল, পুরো ডিটেলটা চাই আমার। কখন, কেন, কোথায়, কিভাবে, সব কিছু ঝটপট বলে ফেল, নাহলে ফাঁসির দড়িতে গিরিশ চৌবে নয় তুই নিজে ঝুলবি। আরে দাদা, কতক্ষণ বসিয়ে রাখবেন আর? স্যার যতক্ষণ না আসছে। তো সাহেব গেছেন কোথায়? জানি না। আমরা সবাই সেদিন দুপুরে বেরিয়েছিলাম। সাহেব আর আমি আগে আগে ছিলাম, আর রাজেশবাবু আমাদের পিছনে আসছিলেন। আমরা গিরিশবাবুর খাটালে পৌঁছানোর পর সেখানে ওদের দুজনের মধ্যে কিছু কথাবার্তা হয়। তারপরে রাজেশবাবু নিজের গাড়ি খাটালেই রেখে দিয়ে উনি আমাদের গাড়িতে উঠেই রওনা দেন। সুধীর, নানক আর পারভেজ, এই তিনজন কি গোড়বান্দারি ছিল? হ্যাঁ স্যার, ওখানেই ছিল। তারপরে আমি আর মুকেশ খাটালে ফিরে আসি আর গিরিশবাবুর ফোনের অপেক্ষা করতে থাকি। গিরিশ কখন ফোন করলো? সন্ধে 7টার সময়। হ্যাঁ স্যার।
ঠিক আছে স্যার, পৌঁছে যাব। আর স্যার আমাকে বললেন যে রাজেশবাবুর গাড়ি সুইফট ডিজায়ারটাকে দাইসের চেকপোস্টে নিয়ে এসো। কথা বল। হ্যালো, হ্যাঁ রাজেশ বল। জগদীশ গানাত্রা? কে বলছেন? আগে আপনার ভাই রাজেশ গানাত্রার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কোথায়? মহালক্ষীতে। আপনি কে বলছেন? আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়। উনি আমাকে ফোনটা দিয়ে বললেন আমার দাদা জগদীশ গানাত্রাকে ইনফর্ম করে দিন। রাজেশ কোথায়, কেমন আছে সে? ব্যাটারি খুব লো, আমি ফোনটা রাখছি। এই অবস্থায় আমাদের চেকপোস্ট পার করাটা সমস্যা হবে। পারভেজ, বাঁ হাতা গোটা 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 গোটা, এই পর্যন্ত। এটা গোটা, এটা ধর। জানিস তো কি করতে হবে? খুব তাড়াতাড়ি। আর পারভেজ তোমাদের জন্য 6টা নতুন শার্ট কিনে আনলো। হ্যাঁ স্যার। স্যার কতক্ষণ আমাকে আর বসিয়ে রাখবেন? আমার 4টে মিটিং আটকে আছে, ক্লায়েন্টরা অপেক্ষা করছে। কোথায় ওয়েট করছে গিরিশ চৌবে? ডুঙ্গারেশ্বর মন্দিরে, গোরবান্দার রোড, নাকি তোমার খাটালে? কি বলছেন স্যার? আমি কিচ্ছু বুঝলাম না। তুমি ভাড়া গাড়ি চালানো থেকে শুরু করে এত টপ প্রপার্টি এজেন্ট হলে কি করে সেটা আমরা জানতে চাইছি না। তুমি কি করে এত বড় একটা জায়গায় পৌঁছলে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আজ যদি তুমি সত্যি কথা না বলো, তোমায় কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেব। কারণ তোমার দুটো চামচেই, তোমার বডিগার্ড আর তোমার ড্রাইভার, সব বলে দিয়েছে। এবার তোমার পালা। 29 এপ্রিল তুমি রাজেশ গানাত্রার সাথে স্পাইস কোর্ট রেস্টুরেন্ট থেকে বেরো। গিরিশ চৌবে, একটা কথা বলবো। আজ পর্যন্ত যতগুলো আসামি আমার কাছে এসেছে তাদেরকে চোর, ঘুষি, লাথি বা ইলেকট্রিক শক কোনোটাই দিন। কেননা তারা আগেই সত্যিটা বলে দিয়েছে। নে, এবার তুইও বলে ফেল। বল, রাজেশ গানাত্রাকে কি করে মারলি আর কেন মারলি? রাজেশ গানাত্রাকে কি করে মারলি আর কেন মারলি? স্যার ওই জমিটার ডিল ক্যান্সেল হয়ে গেছিল, আর আমি রাজেশদার কাছ থেকে 5 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে রেখেছিলাম। ডিল ক্যান্সেল হয়ে যাওয়ায় উনি টাকা ফেরত চাইছিলেন। যে কেউ চাইবে, কেউ টাকা দিলে সে ফেরত চাইবেই। তুইও চাইবি, আমিও চাইবো। তোর মনে হলো তুই ওর টাকাটা ফেরত দিতে চাইছিলি না? গিরিশ, তুই কি আগে থাকতে কিছু জানতিস না? আমি জানলে ওই জমিটা আপনাকে কেন দেখাতাম? গিরিশ, আমি আমার 5 লাখ টাকা ফেরত চাই, ব্যাস। এটা কি বলছেন রাজেশ দা? আমারও তো ক্ষতি হয়েছে, আমারও 10 লাখ টাকা ঢুকে গেছে এই প্রজেক্ট। তাহলে তুই কি আশা করিস আমার কাছে? টাকাটা ছেড়ে দেবো? আরে তোর আগে খোঁজ নেওয়া উচিত ছিল জমিটার স্ট্যাটাস কি, আর সেটা না করেই তুই আমার কাছ থেকে 5 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে নিলি। তাও কবে? 1 সপ্তাহ আগে, যখন তুই ভালো করেই জানতিস যে জমির ডিলটা হওয়া সম্ভব নয়। রাজেশ দা এরকম বলবেন না, আমি তো আপনাকে বলেইছি আমি জানলে এরকম জমি কি আপনাকে দেখাতাম আমি? গিরিশ দেখ, আমার কাছে বেশি নাটক করিস না। তুই আজও আমাকে বলিসনি যে জমিটা লিটিগেশনে আছে, আর আমি কোথা থেকে জানতে পারলাম? নীরবের কাছে। মনসুখানি ওকে ফোন করেছিল। রাজেশ দা, আজ আপনার মুডটা ঠিক নেই মনে হচ্ছে। আমি আপনাকে নিজে ফোন করতাম, ব্যাস কিন্তু গিরিশ, আমি সব কিছু বুঝে গেছি। দেখ, আজ সন্ধ্যের মধ্যে আমি আমার 5 লাখ টাকা ফেরত চাই। তাহলে সত্যি বলছি, আমি পুলিশ স্টেশনে যাব আর তোর এগেনস্টে ফ্রড কেস করব। আমি কিন্তু মজা করছি না। মজা নয় রাজেশ দা, আপনি আমার মনটা ভেঙে দিলেন। এত ছোট একটা ব্যাপারে এত বড় টেনশন করছেন আপনি। আচ্ছা, আপনি আমার সঙ্গে চলুন, আমি আজকে আপনাকে এমন একটা প্লট দেখাবো যেটা দেখে আপনার মন ঠিক হয়ে যাবে। আগের প্লটটা তো কিছুই না ওটার কাছে।
একদম ডবল সাইজ, পেপার একদম নিট ক্লিন ক্লিয়ার। কোথায়? আরে এই তো এখানে, বড়িবান্দারের কাছে। চলুন গিয়ে দেখে আসি। গিরিশ, প্লটটা আমি দেখব, কিন্তু এটা ভাবিস না যে আমি আমার 5 লাখ টাকা ছেড়ে দিয়েছি। সেটার হিসাব কিন্তু তোকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে রাজেশ দা, আপনিও এখানে আছেন, আমিও এখানে আছি, আর টাকাও আছে। কিন্তু ঠিক সময় যদি ওই জমিটার ডিল না করি, তাহলে জমিটা হাত থেকে বেরিয়ে যাবে, অন্য কোনো বিল্ডার ওটাকে নিয়ে নেবে। আপনি চলুন, জমিটা দেখে যদি আপনার মুড না ঠিক হয় তাহলে বলবেন। ওর টাকা ফেরত চেয়েছিল, তাই তুই ওকে মেরে দিলি? আরে দুটো গাড়ি নিয়ে কি করবেন রাজেশ দা? আপনি আমার সঙ্গে চলুন না, আমার এখানে রাখলে আপনার গাড়ির কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, আপনি চাবিটা দিয়ে দিন, ফেরার সময় মুকেশ গাড়িটা রাস্তা অব্দি নিয়ে আসবে। এসো। সেলাম গিরিশ দা। নমস্কার দাদা। আচ্ছা, উনি রাজেশ দা? সেলাম। হ্যাঁ, সুধীর, পারভেজ আর নানক। রাজেশ দাকে ওই বড়িবন্দরের প্লটটা দেখাতে হবে। গিরিশ দা, আপনি যখন ফোন করেছিলেন তখনই সব কিছু বুঝতে পেরেছি, কি কাজ আছে আর কি করতে হবে। দেখলেন? আচ্ছা, কতক্ষণ লাগতে পারে? আসলে আমার ফোনের ব্যাটারিতে একদম চার্জ নেই। রাজেশ দা, বেশিক্ষণ লাগবে না, মাত্র 5-10 মিনিট। এই তো এটার পেছনেই, এর থেকে বেশি সময় লাগবে না। আপনি উঠুন, চলো চলো চলো। ভাই, 5-7 মিনিট তো অনেকক্ষণ হলো। জমিটা কোথায়? রাজেশ দা, ব্যাস আর মাত্র 2 মিনিট লাগবে, এই এসে গেছি। ভাই, গোরবন্দর তো অনেকক্ষণ ছেড়ে এসেছি, আমরা তখন বিড়ারের দিকে যাচ্ছি। আরে রাজেশ দা, ওই ভিমান্ডি রোডটা আছে না, ওখানে গেলেই আমাদের জমিটা খুব ভালো করে দেখা যাবে। গিরিশ, আমাকে কি বোকা পেয়েছিস? আরে কোথায় গোরবন্দর রোড আর কোথায় ভিমান্ডি রোড? আরে রাজেশ দা, মনে হচ্ছে আজকে আপনার মুডটাই খারাপ। আমি ভাবছিলাম টুঙ্গারেশ্বর মন্দির থেকে আজকে একবার পুজো দিয়ে আসি, যাতে ডিলটা ভালো হয়, সেই কারণেই মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তাহলে এই পুরো ড্রামাটা করেছিলিস রাজেশ গানাত্রাকে খুন করার জন্য? গিরিশ, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? এ তো মনে শুরু হয়ে গেল। আরে রাজেশ দা, এটা শর্টকাট। গিরিশ, সত্যি করে বলতো তোর প্ল্যানটা কি? কেন এভাবে আমাকে ঘোরাচ্ছিস? দেখ, আমার ঠিক ব্যাপারটা ভালো লাগছে না। আমরা বরং আজ বাড়ি ফিরে যাই, প্লট অন্য কোনো দিন দেখে নেব। না না, গাড়ি ঘোরাও। গাড়ি তো আর ঘুরবে না রাজেশ দা। কেন? কারণ এবার আমার মাথাটা ঘুরে গেছে। কি বাজে কথা বলছিস কি তুই? আবে চুপ! ভুলটা তুই করেছিস আমাকে পুলিশের ভয় দেখিয়ে। তুই জানিস আমি কে? তুই কি জানিস? মাত্র 5 লাখ টাকার জন্য, মাত্র 5 লাখ টাকার জন্য তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিলিস। গিরিশ, এটা ঠিক নয়। ঠিক নয় তো রাজেশ দা, সেটা আমি জানি, কিন্তু এই কাজটাই আমি এত পারফেক্ট ভাবে করি যে আমার বাঁ হাতও জানে না যে আমার ডান হাত কি কাজ করেছে। বাকিদের কথা তো ছাড়ো, লোকজনকে এমন করে হাওয়া করে দেই যেন কপ্পুর। এটা তুই কি বলছিস গিরিশ? একটা ছিল আকাশ বর্মা, তারপর গোবিন্দ রাজপুত। ঠিক তোমার মতোই ওরা দুজন আমার মাথায় চড়ে বসতে চেয়েছিল, আমার মাথায়, গিরিশ চবের মাথায়। আর এখন ওরা বহু বছর ধরে পুলিশের মিসিং ফাইলে হারিয়ে গেছে। আজকে আরো একটা মিসিং ফাইল হবে, রাজেশ গানাত্রা। আর ভেজ মোহর লাগা ফাইলের ওপর।
ভাই শেষ হয়ে গেল দেখছি। তাহলে 6টা শার্ট কেনা আর রাজেশের লকার থেকে 2 লাখ টাকা নেওয়ার লোকটা পারভেজ। হ্যাঁ স্যার। আকাশ বর্মা আর গোবিন্দ রাজপুতকে কেন মারলি? আকাশ একটা শয়তান ছিল স্যার, গ্রামে বেকার হয়ে বসেছিল। দয়া করে আমি ওকে এখানে নিয়ে এসেছিলাম। আমার সঙ্গে বিট্রে করলো, আমার নাম ভাঙিয়ে আমারই পেছনে নিজের ব্যবসা শুরু করতে চাইছিল। অনেক ওপরে উঠতে চেয়েছিল স্যার, কিন্তু আমি ওর ডানাটাই কেটে দিয়েছি। আর ওকেও। গোবিন্দ রাজপুত? স্যার, ও যে কোম্পানিতে কাজ করত ওখান থেকে আমি লোন নিয়েছিলাম। যার কাছ থেকে তুমি একবার টাকা নাও তাকে তো টাকা ফেরত দেওয়ার অভ্যাস তোমার নেই। স্যার, ও আমার মাথা খারাপ করে দিচ্ছিল একেবারে, প্রত্যেকদিন একই কথা। রাজেশ গানাত্রার গাড়ি কোথায়? সুইফট ডিজায়ার? স্যার, ওটা গুজরাটে বিক্রি করে দিয়েছিলাম আমি। তোমার 3টে লোক, নানক, সুধীর আর পারভেজ, এখন কোথায় তারা? গুড ইন্সপেক্টর, তুমি এই কেসের সঙ্গে বাকি 2টো মিসিং কেস সলভ করে দিয়েছো। অ্যাকচুয়ালি স্যার 2008-এ মনোর পুলিশ আকাশ বর্মার লাশটা পায়। তারা একটা ছবিও নিয়েছিল, কিন্তু যখন কেউ খোঁজ নিল না তখন বেওয়ারিশ লাশ হিসেবে ওরা ওটাকে পুড়িয়ে দেয়। স্যার, আকাশের স্ত্রী গীতা বর্মা লাশের ছবিটা দেখেই স্বামীকে চিনতে পারে। স্যার, গোবিন্দ রাজপুতের দেহ একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছিল, কিছুই অবশিষ্ট ছিল না। মাধুরী দেবী, গিরিশ চৌবে আর তার সাথীদের স্বীকারোক্তি আছে আমাদের কাছে, যেটা এটাই প্রমাণ করে যে আপনার স্বামী গোবিন্দ রাজপুত এখন আর এই পৃথিবীতে নেই। আমি এটা জানতাম। ও আমাকে ছেড়ে যেতে পারে না। ও আমাকে খুব ভালোবাসতো। 2 বছর ধরে আমি শুধু এটাই ভয় পাচ্ছিলাম যে ওর যেন কোনো ক্ষতি না হয়। আর আজকে স্যার, এই লোকটা গিরিশ চৌবে মেন্টালি ডিসব্যালেন্স বা সাইকোপেশেন্ট নয়, বরং বলা যায় টিপিক্যাল মার্ডারার। এ প্রথম খুন আকাশ বর্মাকে করে, কিন্তু এ কোনোভাবে ধরা পড়েনি। তখন এর সাহস আরও বেড়ে গেল। তারপরে গোবিন্দ রাজপুতের সঙ্গে তাই করলো যা আকাশ বর্মার সাথে করেছিল। সেবারেও ও ধরা পড়ল না, তখন ওর আরও সাহস বেড়ে যায়। ভাগ্য ভালো রাজেশবাবুর কেসটা আনডিটেক্টেড থেকে যায়নি। 2 মাস লেগেছে ঠিকই, কিন্তু কেসটা তো সলভ হয়ে গেছে। আর তার সঙ্গে আরও 2টো পরিবার ক্লোজার পেয়েছে। স্যার, আমি ওই গিরিশ চৌবের ইন্টারোগেশনকে চালিয়ে যেতে চাই, কারণ হতে পারে যে আরও অন্য কোনো কেস বা আরও কোনো ব্যক্তি আছে যাদেরও গায়েব করেছে, যাদের কাছ থেকে গিরিশ চৌবে টাকা ধার করেছিল বা যারা ওর সাথে কোঅপারেশন করেনি। কারণ এই গিরিশ চৌবে খুনটাকেই তার সহজ অস্ত্র হিসেবে ধরে নিয়েছিল। খুন প্রতি 2 বছর অন্তর। প্রথম মার্ডারটি 2008 সালে আকাশ বর্মার,
দ্বিতীয় মার্ডার 2010 সালে গোবিন্দ রাজপুতের, আর তৃতীয় মার্ডার 2012 সালে রাজেশ গানাত্রার। আর এই তিনটে কেসের পিছনেই ছিল একজন রিয়েল এস্টেট এজেন্ট। এই ব্যক্তি মুম্বাইতে নিজের কর্মজীবন শুরু করেছিলেন অটো চালিয়ে, আর তারপর হয়ে যান উত্তর মুম্বাইয়ের নামজাদা প্রপার্টি কিং আর একজন সিরিয়াল কিলার। আকাশ বর্মার লাশ অন্য পুলিশ স্টেশনের জুরিসডিকশনে পাওয়া যায়, কিন্তু যে পুলিশ স্টেশনে আকাশ বর্মার মিসিং কমপ্লেন ফাইল করা হয়েছিল সেই পুলিশ স্টেশন এই বিষয়ে কিছুই জানতো না। দুই পুলিশ স্টেশনের মধ্যে কোঅর্ডিনেশনের অভাব ছিল, আর তার ফলে যে পুলিশ স্টেশনে আকাশ বর্মার লাশ পাওয়া যায় তারা তাকে অজ্ঞাত আর বেওয়ারিশ ভেবে তার শেষকৃত্য সম্পন্ন করে, যখন কিনা অন্য পুলিশ স্টেশনে আকাশ বর্মার মিসিং কমপ্লেন ফাইলের নিচে অবহেলায় চাপা পড়েছিল। প্রথম দুটো মার্ডার ডিটেক্ট হয়নি, হয়তো এই কারণেই গিরিশ চৌবের সাহস বেড়ে যায়। সে খুন করাকে নিজের অভ্যেস করে ফেলে। যে তার পথের কাঁটা হতো চৌবে তাকে উপড়ে ফেলত। আকাশ বর্মার পর গোবিন্দ রাজপুত আর 2012 সালে রাজেশ গানাত্রার ক্ষেত্রেও সে সাফল্যের স্বাদ পেতেই চলেছিল, কিন্তু এইবার নিখোঁজের পরিবার তদন্তের বিষয়ে আরো জোর দেয়, আর সেই কারণেই আগের দুটো হত্যাকাণ্ডও পরিণতি লাভ করল। আমরা কি এটা বলতে পারি যে 2008 সালে আকাশ বর্মা নিখোঁজ হবার পর যদি এই রকম হাই লেভেল প্রেসার দেওয়া হতো তাহলে 2010 সালে গোবিন্দ রাজপুত আর 2012 সালে রাজেশ গানাত্রা এদের দুজনের খুন হয়তো আটকানো যেত? হাইপোথেটিক্যাল সিচুয়েশন, কিন্তু এটা ভাববার বিষয়। যদি দুটো পুলিশ স্টেশনের মধ্যে ভালো কোঅর্ডিনেশন থাকতো তাহলে আকাশ বর্মার খুনের পর গিরিশ চৌবে জেলের ভিতরে থাকতো। আমাদের উদ্দেশ্য সুরক্ষা ব্যবস্থা বা প্রশাসনের বিরুদ্ধে আঙুল তোলা নয়, কিন্তু নিত্যদিনের এই খুন আর অন্য সব অপরাধগুলি ইঙ্গিত করছে যে এই মুহূর্তে অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে কমিউনিকেশন এবং টেকনোলজিতে এত উন্নতি হওয়া সত্ত্বেও কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই নজর দিতে হবে। প্রতিটা সরকারি দপ্তরেই আপনি একই সমস্যা দেখতে পাবেন, ম্যান পাওয়ার শর্টেজ, কেসেসের ব্যাকলগ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই মুহূর্তে প্রয়োজন এই সব সমস্যাগুলিকে টপ প্রায়োরিটি দিয়ে মেটানো হোক, নয়তো ক্রাইম ডিটেকশন ও ন্যায় বিচারে আরো সময় লাগবে, আর পীড়িতের পরিবারবর্গকে বহু বছর ধরে নাকানি চোবানি খেতে হবে। কিন্তু আরো একটা বিষয়ের কথা বলা যেতে পারে যে এই সব অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যাগুলি আর লজিস্টিক ব্যাপারগুলির মধ্যে যে জিনিসটি ক্লিক করতে পারে সেটা হলো সততা, অনেস্টি। নিজের কাজের প্রতি ফোকাস আর নিষ্ঠা জগদ্দল পাহাড়কেও সরাতে পারে। যদি কোনো অফিসার নিশ্চিত করেন যে আমি কোনো ফাইলে ঘুণ ধরতে দেব না, পীড়িতকে ন্যায় দেবই, তাহলে সেক্ষেত্রে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও সত্যিটা সামনে আসে আর ন্যায় পাওয়া যায়। আমরা ব্যঙ্গ করতে চাই না, আমরা সার্কাস্টিক হতে চাই না, কিন্তু এই রকম পরিশ্রম এবং ডেডিকেশনের আশা করা বেশিরভাগ ক্ষেত্রেই অর্থহীন। কারণ এই রকম অবস্থায় কেউ যদি চাকরির ঊর্ধ্বে উঠে ন্যায় পাইয়ে দেয় তখন আমরা একথাই বলি যে এটা তো চমৎকার হয়ে গেল। আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরো একটি নতুন কেস নিয়ে।